সবাইকে শুভেচ্ছা। আমরা প্রথম খণ্ডের গত ক্লাসে আলোচনা করেছিলাম কম্পোজিশন অফ ব্লাড নিয়ে এবং ফাংশন অফ ব্লাড নিয়ে, ব্লাডের উপাদান এবং কার্যাবলী নিয়ে আলোচনা করেছিলাম। দেখো আজকের ক্লাসে আলোচনা করছি পার্ট 15 লসিকা তন্ত্র, মানে লিম্ফ্যাটিক সিস্টেম, তাই না? লসিকা নালী, লসিকা গ্রন্থি এবং প্লীহা, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। লিম্ফ্যাটিক সিস্টেম, এই তন্ত্র লসিকা গ্রন্থি, লসিকা নালী এবং প্লীহার সমন্বয়ে গঠিত। লিম্ফ নোড এবং লিম্ফ গ্ল্যান্ড, অসংখ্য লসিকা নালী দেহের বিভিন্ন অংশে জমে থাকা লসিকা রস শিরায় বহন করে আনে। এই নালীগুলো শুধু গ্রন্থির মতো বস্তুর মধ্য দিয়ে অতিক্রম করে এবং লসিকা রস পরিশ্রুত করার জন্য ফিল্টারের মতো কাজ করে। এই গ্রন্থিগুলোকেই লসিকা গ্রন্থি বলে। এই গ্রন্থিগুলো বগল, ঘাড়, কুচকি ইত্যাদি স্থানে দলে দলে ছড়িয়ে থাকে। লসিকা গ্রন্থিগুলো লসিকা কলা নামক এক ধরনের বিশেষ কলা দ্বারা গঠিত। লসিকা গ্রন্থিগুলোর নিকটবর্তী স্থানে জীবাণুর সংক্রমণ ঘটলে এগুলো ফুলে যায়। আচ্ছা, আমরা লিম্ফ নোড নিয়ে কথা বলছি আজকে, তাই না? লিম্ফ নোড কি দেখবে আমাদের ঘাড়ে বা বগলে হাত দাও, গুটির মতো বাঁধতেছে, এই প্রত্যেকটাই হচ্ছে লিম্ফ নোড। এই লিম্ফ নোড গুলো থেকে এক ধরনের রস পরিশ্রুত হয়। এই লিম্ফ নোড গুলো থেকে এক ধরনের রস সিক্রেশন হয়, যেটা আমাদের শিরায় বহন করে বা আমাদের রক্তের মধ্যে দিয়ে বহন করে। দেখবে মাঝে মধ্যে কোনো জায়গায় যদি ব্যথা হয়, দাঁতে ব্যথা হয় বা অন্য কোথাও যদি ফোড়া ওঠে, দেখবে সেই জায়গায় লসিকা গ্রন্থি বা লিম্ফ নোডটা ফুলে যায়। এটাকে বলে লিম্ফ অ্যাডিনোপ্যাথি। বা এমনিতে শরীরে যদি জীবাণু সংক্রমণ ঘটে, তাতেও লিম্ফ অ্যাডিনোপ্যাথি ডেভেলপ করে। এখানে কথাটা বলছি যে লসিকা গ্রন্থিগুলোর নিকটবর্তী স্থানে জীবাণুর সংক্রমণ ঘটলে এই গ্রন্থিগুলো ফুলে যায়। আচ্ছা, লসিকা নালী কি বা লিম্ফ্যাটিক ডাক্ট কি? এই নালীগুলো কলার মধ্যবর্তী স্থানে অনবরত জমা হওয়া অতিরিক্ত তরল পদার্থ বয়ে নিয়ে বড় শিরা, যেমন সুপেরিয়র ভেনা কাভা বা ইনফেরিয়র ভেনা কাভার মধ্যে নির্গত হয়। এই তরলকে লসিকা রস বা লিম্ফ বলা হয়। এই তরল লসিকা রস কলার রস, বর্জ্য পদার্থ এবং কিছু কলার ধ্বংসাবশেষ নিয়ে গঠিত। এসব গ্রন্থির প্রধান কাজ হচ্ছে রোগ সৃষ্টিকারী জীবাণু, যেমন জীবাণুযুক্ত কোষ, ব্যাকটেরিয়া, ভাইরাস এবং অন্যান্য দূষিত পদার্থ দূর করে লসিকা রসকে বিশুদ্ধ করা। এছাড়াও লিম্ফোসাইটস নামক কিছু শ্বেত কণিকা তৈরি করা। আমরা যখন রক্ত নিয়ে আলোচনা করছিলাম, ওখানে ডাব্লিউবিসি আলোচনা করেছিলাম, মনে আছে তোমাদের? ডাব্লিউবিসি। তো ডাব্লিউবিসির মধ্যে একটা ডাব্লিউবিসির উপাদান ছিল লিম্ফোসাইটস, মনোসাইটস, মনে আছে এটা? তো এই লিম্ফোসাইটসটা উৎপন্ন হয় লিম্ফ নোড থেকে। তার মানে লসিকা গ্রন্থির কাজ কি দাঁড়ালো? আমাদের শরীরের ইমিউনিটি ক্ষমতাটাকে কি করা? ডেভেলপ করে দেওয়া। আচ্ছা, প্লীহা বা স্প্লিন কি? ইহা লসিকা তন্ত্রের একটি অঙ্গ। এটা পেটের বাম পাশে উপরের দিকে চতুর্থাংশে অবস্থিত। ইহার আকৃতি কিছুটা সমতল, 5 থেকে 6 ইঞ্চি লম্বা এবং 2 থেকে 3 ইঞ্চি পর্যন্ত চওড়া। স্প্লিন একটি নরম বেগুনি রঙের অঙ্গ, যার মধ্য দিয়ে প্রচুর রক্ত চলাচল করে। সুস্থ শরীরে এটা হাত দিলে অনুভব করা যায় না, তবে বিশেষ বিশেষ রোগ যেমন ম্যালেরিয়া, কালাজ্বর, থ্যালাসেমিয়া ইত্যাদি রোগে বড় হতে পারে এবং তখন তা হাত দিলে অনুভব করা যায়। তো যখন স্প্লিনটা বড় হয়ে যায়, সেটাকে আমরা বলি স্প্লিনোমেগালি। কি বলি? স্প্লিনোমেগালি। যেমন হার্ট বড় হয়ে গেলে বলে কার্ডিওমেগালি, আর স্প্লিন বড় হয়ে গেলে বলে স্প্লিনোমেগালি। আর যখন আমাদের লিভার বড় হয়ে যায়, সেটা বলে হেপাটোমেগালি। তো স্প্লিনটা এমনিতেই হাতে, যখন আমরা রোগীর শরীর প্যালপেশন করি তখন আমরা পাই না, কিন্তু যখন রোগী কোনো দুরারোগ্য ব্যাধি, যেমন থ্যালাসেমিয়া, তো দুরারোগ্য ব্যাধি, থ্যালাসেমিয়া নাম শুনেছো না তোমরা এর আগে? অনেক পেশেন্ট আছে প্রতি মাসে মাসে রক্ত দিতে হয়, এরকম পেশেন্ট আছে না? তো এই যে রক্ত দিতে হয় যখন, তখন এই স্প্লিনটা বড় হয়ে যায়, তখন হাত দিলে প্যালপেশন করলে হাতের সঙ্গে বাঁধে, এটাকে বলা হয় স্প্লিনোমেগালি। আবার স্প্লিন আবার কেটে অপারেশন করে ছোট করে নিতে, যখন অনেক বেশি বড় হয়ে যায় তখন এটা কেটে আবার ছোট করে নিতে হয়, এটাকে বলা হয় স্প্লিনেক্টমি। কি বলা হয়? স্প্লিনেক্টমি। তার মানে স্প্লিনটা খুবই একটি গুরুত্বপূর্ণ অর্গান আমাদের শরীরের জন্য, যেটা লসিকা তন্ত্রের একটি মূল অর্গান এবং এটার মধ্যে প্রচুর
রক্ত চলাচল করে। তার মানে কি বুঝলাম, রক্তকে পরিশুদ্ধ রাখার জন্য স্প্লিনের একটা বিশাল বড় ভূমিকা রয়েছে। তার মানে এই স্প্লিন থেকে এবং আমাদের লসিকা গ্রন্থি যেগুলো আছে, লিম্ফ নোড থেকে লিম্ফোসাইটস উৎপন্ন হয়। লিম্ফোসাইটস আমাদের রক্তটাকে বিশুদ্ধ রাখতে সহায়তা করে এবং এই লিম্ফোসাইটস আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে ডেভেলপ করে এবং লিম্ফোসাইটস এর কাজ হচ্ছে আমাদের শরীরের ইমিউনিটি ক্ষমতাকে ডেভেলপ করে দেওয়া। স্প্লিনের কাজ কি দেখো, লিম্ফোসাইটস তৈরি করে। স্প্লিন কি করে? লিম্ফোসাইটস তৈরি করে, রক্তকে পরিশোধিত করে এবং বর্জ্য পদার্থ যেমন কোষ এবং জীবাণু ইত্যাদি গ্রাস করে, এনগালফ করে নেয়। আমরা বলি সেই জীবাণুটাকে, সেটা ব্যাকটেরিয়া ভাইরাস, সেটাকে এনগালফ করে ফেলে, সেটাকে গিলে ফেলে। রোগ প্রতিরোধ করার জন্য শরীরে অ্যান্টিবডি তৈরি করে। লোহিত রক্তকণিকা গুলো তাদের জীবন অতিবাহিত করার জন্য স্প্লিনে এসে ধ্বংসপ্রাপ্ত হয়। মানে এই যে আরবিসি রেড ব্লাড সেল, এই রেড ব্লাড সেলটার তো লাইফ স্প্যান আছে। লাইফ স্প্যান কতদিন? 120 দিন বা 3 মাস। এই 3 মাস পরে আরবিসিটা একা একা ভেঙে যাবে, নষ্ট হয়ে যায়। এটা ভেঙে গিয়ে কোথায় গিয়ে জমা হয়? স্প্লিনে গিয়ে জমা হয়। তাহলে থ্যালাসেমিয়া রোগীর কি হয়? কেন প্রতি মাসে রক্ত দিতে হয়? তার কারণ হচ্ছে যে আমাদের আরবিসি লাইফ স্প্যান হচ্ছে 120 দিন, কিন্তু যারা থ্যালাসেমিয়ার পেশেন্ট তাদের 120 দিনের আগে আরবিসিটা নষ্ট হয়ে যায়, ভেঙে যায়, এবং সেই ওয়েস্ট প্রোডাক্টটা সেই আরবিসি গুলো গিয়ে জমা হয় স্প্লিনে। এই জন্য একসময় মানে স্প্লিনটা থ্যালাসেমিয়া রোগীর বড় হয়ে যায়। লোহিত কণিকা ভান্ডার হিসেবে কাজ করে এবং শরীরে প্রয়োজনের সময় রক্ত ছেড়ে দেয়। এইখানে আরবিসি গুলো যেহেতু জমা থাকে, সেহেতু একটি লোহিত রক্ত কণিকা বা আরবিসি ভান্ডার হিসেবে কাজ করে। যখন লোহিত রক্ত কণিকার প্রয়োজন পড়ে শরীরে, তখন এই স্প্লিন থেকে সেটা সরবরাহ করে। তবে একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত সরবরাহ করে আরবিসি। আরবিসি কোথায় কোথায় তৈরি হয় আমাদের? আমরা এর আগে পড়েছিলাম, যখন ইন্ট্রা-ইউটেরাইন লাইফ, আমরা যখন পেটের ভিতরে থাকি মায়ের, তখন আমাদের লিভার থেকে আরবিসি তৈরি হয়। আবার একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত স্প্লিন থেকে তৈরি হয়। তারপরে গিয়ে এটা আমাদের বোন ম্যারো থেকে তৈরি হয়। বড় বড় হাড় যেগুলো আছে, এর ভিতরে বোন ম্যারো আছে, সেখান থেকে তৈরি হয়। তারপর আবার 35 বছর বয়স বা 25 বছর বয়সের পরে গিয়ে আবার আরবিসি তৈরি হয় আমাদের স্টারনাম, রিবস, এই ধরনের হাড়ের ভিতরে যে বোন ম্যারোটা থাকে, সেখান থেকে আরবিসিটা তৈরি হয়। এক সময় পায়ের হাড় থেকে তৈরি হয়, হাতের হাড় থেকে তৈরি হয়, এবং নির্দিষ্ট বয়সের পরে আর পায়ের হাড় বা হাতের হাড় থেকে তৈরি হয় না। এগুলো যখন বয়স হয়ে যায়, তখন এই হাড়গুলোর ভিতরে হলুদ হয়ে যায়, শুকায় যায়। দেখবে যে বিশেষ ক্ষেত্রে পাখির হাড় আমরা যখন চাবাই, তখন এই বিষয়টা দেখা যায়, পাখির হাড়গুলো কিন্তু ফাঁপা হয়ে যায়। একটা বয়স পরে পাখির ডানার হাড় বলো, পাখির পায়ের হাড় বলো, এই হাড়গুলো ফাঁপা হয়ে যায়, ভিতরটা হলুদ হয়ে যায়, মানে হাড়গুলো অনেক বেশি বয়স হয়ে যায়। তাহলে এই অধ্যায় থেকে আমরা কি জানলাম? এই অধ্যায় থেকে আমরা জানলাম লসিকা নালী, লসিকা গ্রন্থি এবং প্লীহা, তাই না, বা স্প্লিন। আচ্ছা, পরের চ্যাপ্টার হচ্ছে 16 নাম্বার চ্যাপ্টার। এইখানে দেখো, এখানে আলোচনা করা আছে বক্ষের গঠন, শ্বাসতন্ত্রের বিভিন্ন অংশসমূহ। এইটা আমরা আগে বক্ষের গঠন এবং শ্বাসতন্ত্রের বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করার আগে আমাদের এক্সট্রা কিছু জিনিস পড়ে নিতে হবে, আমরা সেটা পড়ে নিব। তারপরে আমরা বক্ষের গঠন নিয়ে আলোচনা করতে যাব। তার মানে এখানে আলোচনা করা হয়েছে মেইনলি রেসপিরেটরি সিস্টেম নিয়ে, তাই না? এই রেসপিরেটরি সিস্টেম নিয়ে আলোচনা করার আগে আমাদের যেটা জানা প্রয়োজন, সেটা হচ্ছে রেসপিরেটরি সিস্টেমের পার্ট সমূহ, পার্ট অফ রেসপিরেটরি সিস্টেম। আমি ব্ল্যাকবোর্ডে লিখছি, এটা খেয়াল করে দেখো। পার্ট অফ রেসপিরেটরি সিস্টেম মানে রেসপিরেটরি সিস্টেমের অংশগুলো কি কি? পার্ট অফ রেসপিরেটরি সিস্টেম, রেসপিরেটরি সিস্টেমে কোন কোন পার্ট আছে, তাই না? আচ্ছা, 1 নাম্বার পার্ট হচ্ছে রেসপিরেটরি সিস্টেমের লাং। লাং। আচ্ছা, আমরা একদম প্রথম থেকে শুরু করি। নেজাল ক্যাভিটি মানে আমাদের একদম যেটা আমরা নাক থেকে শুরু করি, তাহলে নেজাল ক্যাভিটি। দুই নাম্বার হচ্ছে ফ্যারিংস।
তিন নম্বর হচ্ছে ল্যারিংস। তিন নম্বর কি? চার নম্বর হচ্ছে ট্রাকিয়া। নেজাল ক্যাভিটি, ফ্যারিংস, ল্যারিংস, ট্রাকিয়া। তারপরে হচ্ছে প্রিন্সিপাল ব্রঙ্কাস। ছয় নাম্বারটা হচ্ছে কি? ছয় নাম্বারটা লাং। সাত নাম্বারটা কি? সাত নাম্বারটা হচ্ছে আমরা ব্রঙ্কিওলাই। আট নাম্বার হচ্ছে ব্রঙ্কিওলেস। ঠিক আছে, একটু পরিদিকে মুছে দেব। নয় নাম্বার হচ্ছে অ্যালভিওলি। 10 নাম্বার হচ্ছে আচ্ছা, তাহলে প্রথমে কে ছিল? প্রথমে ছিল নোজ বা নেজাল ক্যাভিটি, মানে আমরা যে নিঃশ্বাস নিচ্ছি তো নাকের মাধ্যমে নিচ্ছি, তাই না? নোজ বা নেজাল ক্যাভিটি। তারপরে নাকের পিছনে যে অংশটা আছে সে অংশটা আমাদের ফ্যারিংস। ফ্যারিংস শুধু আমাদের নিঃশ্বাস নিতে সহায়তা করে তা না, আমি যে কথা বলছি এই কথা বলতে কিন্তু ফ্যারিংস আমাদের সহায়তা করে। ল্যারিংস, ফ্যারিংস এর পরের পার্টটার নাম হচ্ছে কি? ল্যারিংস। তারপর ট্রাকিয়া, ট্রাকিয়া মানে শ্বাসনালী। তারপরে যে প্রিন্সিপাল ব্রঙ্কাস, প্রিন্সিপাল ব্রঙ্কাস মানে ঠিক দেখবে যে লাংস দিয়ে দুই দিকে দুটো ভাগ হয়ে গেছে, দুটো ভাগ হয়েছে না, এটাকে বলা প্রিন্সিপাল ব্রঙ্কাস। প্রিন্সিপাল ব্রঙ্কাস দুই ধরনের, একটা রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাস আর একটা লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাস। তারপরে হচ্ছে লাং। লাংটা হচ্ছে আমাদের দুইটা, একটা হচ্ছে রাইট লাং আর একটি হচ্ছে লেফট লাং। রাইট লাং বল না লেফট লাং বল? রাইট বল। আর লেফটটা ছোট কেন? কারণ সেখানে হার্ডের অবস্থান থাকে, এই জন্য। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার ব্রঙ্কিওলি বা ব্রঙ্কাই, আমরা যেটা বলি ব্রঙ্কাই। একদম এইটা হয় কি যে লাস্টের দিকে এই যে ট্রাকিয়া, ট্রাকিয়ার পরে লাং, লাং থেকে চিকন 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 নালীর মধ্যে আছে, এটা হচ্ছে ব্রঙ্কাই, ব্রঙ্কিওলেস। তার থেকে আরো শাখা প্রশাখা। তোমরা পাতার কঙ্কাল দেখেছো কখনো? পাতার কঙ্কাল যখন একটা মোটা শির থাকে, তারপর চিকন 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 শির, ঠিক আমাদের লাংটা এইভাবে একটা মোটা ব্রঙ্কায় যাওয়ার পরে আস্তে 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 চিকন চিকন হয়ে শাখা প্রশাখা চলে আসে। তারপর অ্যালভিওলি, অ্যালভিওলি মানে যে নরম জায়গাটা, এটা হচ্ছে অ্যালভিওলি। এয়ার স্যাক মানে যে জায়গাটায় বাতাস গিয়ে জমা হয়, যখন নিঃশ্বাস নিচ্ছি না, এই নিঃশ্বাস টান দিয়ে নিলাম, নেওয়ার পরে আমাদের ল্যারিংস, ফ্যারিংস দিয়ে সেটা, ফ্যারিংস ল্যারিংস দিয়ে সেটা চলে যাচ্ছে ব্রঙ্কাই দিয়ে, সেটা আবার আমাদের ট্রাকিয়া দিয়ে, ব্রঙ্কাই দিয়ে লাঙে চলে যাচ্ছে, লাং থেকে ভাগ হয়ে আবার সেটা চলে যাচ্ছে ব্রঙ্কিওলাই, ব্রঙ্কিওলেস, ব্রঙ্কিওলেস থেকে অ্যালভিওলি, অ্যালভিওলি থেকে এয়ার স্যাক। এয়ার স্যাক মানে যেখানে বাতাস গিয়ে জমা হয়। এই যে ব্রঙ্কিওলি, ব্রঙ্কিওলিটা খুব নরম। যারা শ্বাসকষ্টে ভোগে এই রোগীগুলো ব্রঙ্কিওলিটা শক্ত হয়ে যায়। ব্রঙ্কিওলি যখন শক্ত হয়ে যায় বা অ্যালভিওলি যেটা যখন শক্ত হয়ে যায়, তখন আমরা যখন নিঃশ্বাসটা নিই ঠিক মতো লাংটা কন্ট্রাক্ট করতে পারে না। এই লাংটা যখন কন্ট্রাক্ট করতে পারে না, ঠিক তখনই রোগী শ্বাসকষ্টে ভোগে। ঠিক আছে, এটাই হচ্ছে পার্ট অফ রেসপিরেটরি সিস্টেম। তাহলে এটা লিখে নাও। আচ্ছা, শ্বাসতন্ত্রের বেশিরভাগ অঙ্গ একটি অস্থি দ্বারা গঠিত, একটি খাঁচা দ্বারা আবদ্ধ, যাকে বক্ষ বা বুক বা চেস্ট বলে। আমাদের এই চেস্ট একটা খাঁচা দ্বারা আবৃত না? এই যে একটা খাঁচা না, খাঁচা দ্বারা আবৃত। বক্ষ গলার নিচ থেকে পাঁজরের নিম্ন প্রান্ত পর্যন্ত বিস্তৃত। বুকের সামনের দিকের মাঝখানে রয়েছে স্টার্নাম। এটার নাম হচ্ছে কি? স্টার্নাম। এই যে এটার নাম হচ্ছে স্টার্নাম। এটার নাম কি? স্টার্নাম। বুকের সামনের বেশিরভাগ অংশ পার্শ্ব এবং পিছনে 12 জোড়া পাঁজরাস্থি দ্বারা গঠিত। মানে এখানে কয় জোড়া থাকে? 12 জোড়া।
এই রিবস এর মধ্যবর্তী স্থানকে বলা হয় ইন্টারকস্টাল স্পেস। কি বলা হয়? ইন্টারকস্টাল স্পেস। যখন শ্বাস নেই তখন এই রিবস এর মাঝখানে জায়গাটা, এই যে রিবস এর মাঝখানে জায়গাটা দেবে যায়, আবার এরকম হয়, এটা বলে ইন্টারকস্টাল রিসিশন। কি বলে? ইন্টারকস্টাল রিসিশন। এই স্থানের মধ্য দিয়ে হৃৎপিণ্ড ও শ্বাস প্রশ্বাসের শব্দ শুনতে পাওয়া যায়। বক্ষের ভেতরে শ্বাসতন্ত্রের বেশিরভাগ অঙ্গ যেমন ফুসফুস, প্রধান বায়ুনালী, ফুসফুসের পর্দা ইত্যাদি এবং রক্ত সংবহন তন্ত্রের প্রধান অঙ্গ হার্ট থাকে। স্ক্যাপুলা বুকের পেছনের উপরের অংশে উভয় পাশে অবস্থিত। ইহা বুকের পেছনের এবং কিছুটা পার্শ্বের উপরের দিকে রিবস গুলো ঢেকে রাখে। ক্ল্যাভিকল বুকের খাঁচার উপরে পাশের দিকে স্টার্নাম এবং স্ক্যাপুলা পর্যন্ত প্রসারিত। ক্ল্যাভিকল উভয় দিকে প্রথম পাজরাস্থির উপর অবস্থিত। এই যে এটা বলছে, এগুলোর নাম হচ্ছে রিবস। এগুলোর নাম কি? রিবস। এটা কত জোড়া থাকে? 12 জোড়া। এটার নাম হচ্ছে স্ক্যাপুলা। এটার নাম কি? স্ক্যাপুলা। এটার নাম হচ্ছে ক্ল্যাভিকল, আর এটা স্টার্নাম। ঠিক আছে? রিবস, স্ক্যাপুলা, ক্ল্যাভিকল, স্টার্নাম। বুকের ভেতরে কিছু কিছু চিহ্ন, আচ্ছা, বুকের কিছু কিছু চিহ্ন বুকের ভেতরে অবস্থিত বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের অবস্থান নির্ণয়ে সাহায্য করে। আচ্ছা, মধ্য কণ্ঠনাস্থি বা রেখা, মিডল ক্ল্যাভিকল লাইন, এটি হচ্ছে প্রতিটি ক্ল্যাভিকলের মধ্যবর্তী স্থানের নিচের বরাবর বুকের দুই পাশে দুইটি কাল্পনিক রেখা হৃৎপিণ্ডের বাম মধ্য ক্ল্যাভিকল রেখার একটু নিচে অবস্থিত। হৃৎপিণ্ডের শীর্ষস্থান বা অ্যাপেক্স পঞ্চম ও ষষ্ঠ রিবসের মধ্যবর্তী স্থানে অবস্থিত। স্টার্নাল অ্যাঙ্গেল, স্টার্নামের উপরের প্রান্তে একটি গর্তের মতো স্থান আছে যাকে গ্রীবা খাঁজ বা সুপ্রাস্টার্নাল নোটস বলা হয়। এর খাঁচের প্রায় 1 ইঞ্চির নিচে একটু উঁচু অস্থির স্থান আছে যাকে স্টার্নাল অ্যাঙ্গেল বলা হয়। এই যে স্টার্নাল অ্যাঙ্গেলের কথা বলছে, ঠিক আছে? এই স্টার্নাল অ্যাঙ্গেল দ্বিতীয় রিবসের সমতল কে নির্দেশ করে। রিবসের নিচে দ্বিতীয় রিবসের মধ্যবর্তী স্থান। অন্যান্য রিবসের স্থান বের করার জন্য এই স্থানকে গণনা করতে হয়। বায়ুনালী এই স্টার্নাল অ্যাঙ্গেলের ঠিক নিচ থেকে 2 শাখায় ভাগ হয়ে যায়। স্টার্নামের 3টি অংশ, ওপরের চতুষ্কোপ পুরু এবং মেনুব্রিয়ার স্টার্নাম, মাঝখানে সরু লম্বা একটি দেহ বা বডি, নিচের ছোট অংশ জিফয়েড। মেনুব্রিয়াম স্টার্নামের দেহের সংযোগস্থলে সংযোগস্থলকে স্টার্নাম অ্যাঙ্গেল বলে। জিফয়েড প্রসেস উভয় পাশে এবং পাঁজরের প্রান্ত দিয়ে নেমে আসা অংশকে রিবস মার্জিন বলে। ফুসফুসের নিচের প্রান্ত সামনের দিকে ষষ্ঠ রিবস পর্যন্ত প্রসারিত এবং বাঁকা হয়ে পেছনের 10 রিবস এর সমতলে গিয়ে শেষ হয়। এইটা হলো বুকের গঠন বলে। তার মানে এখানে কি বলছে? রিবস এর গঠন এতটুকুই বলছে এই জায়গাতে। রেসপিরেটরি সিস্টেম বা শ্বাসতন্ত্র, শ্বাসতন্ত্রের মাধ্যমে বাতাস শরীর থেকে বাহিরে এবং ফুসফুসে প্রবেশ করে, ফুসফুস থেকে বাহিরে বের হয়ে যায়। আমরা যখন শ্বাস নেই তখন অক্সিজেন পূর্ণ বাতাস ফুসফুসে প্রবেশ করে, আবার যখন শ্বাস ত্যাগ করি তখন কার্বন ডাই অক্সাইড পূর্ণ বাতাস ফুসফুস থেকে বাইরে বের হয়ে যায়। শ্বাসতন্ত্রের বিভিন্ন অংশের নিম্নে উল্লেখ করা হলো। এই যে আমি যেটা বললাম, নেজাল ক্যাভিটি, ফ্যারিংস, ল্যারিংস, ট্রাকিয়া, প্রিন্সিপাল ব্রঙ্কাস, রাইট লেফট, ফুসফুস, রাইট লেফট, প্রতিটি ফুসফুসের অনুশাখা ব্রঙ্কিওলাস অ্যালভেওলি, প্লুরা বা ফুসফুসের পর্দা, ডায়াফ্রাম বা মধ্যচ্ছেদা, নাসিকা গ্রন্থি বা নেজাল ক্যাভিটি, নাসিকা ভেদক বা নেজাল সেপ্টাম দ্বারা নাসাপথ ডান ও বাম নাসাতন্ত্রে বা নাকের ছিদ্রে বিভক্ত। এই ভেদটি অস্থি বা তরুণাস্থি দিয়ে তৈরি। স্লেভা ঝিল্লি আবরণ দ্বারা নাসিকা ভেদক বা নাকের ভেতরের অংশ আচ্ছাদিত। শ্বাস নেওয়ার সময় ঝিল্লি বাতাসে পরিষ্কার এবং উষ্ণ এবং আর্দ্র করে। নাসিকা ভেদকের ঝিল্লিতে প্রচুর রক্ত সরবরাহ থাকে। এই অংশে আঘাত প্রাপ্ত হলে সহজে অনেক রক্তক্ষরণের সম্ভাবনা থাকে। মুখের অস্থি দ্বারা গঠিত মুখ গহ্বরে বা রোফ নাকের ভেতরের অংশকে মুখ থেকে পৃথক করে রাখে। নাকের ভেতরের অংশ গলার উপরের অংশের সাথে মিলে।
এই নাকের কথা বলছে, সেপ্টামের কথা বলছে। সেপ্টাম মানে মাঝখানের এই পর্দাটার কথা বলছে। এই সেপ্টামটা তরুণাস্থি বা কার্টিলেজ তৈরি, কার্টিলেজে তৈরি, এটা হাড় দিয়ে তৈরি না। দেখো নাককে এদিক ওদিক বাঁকানো যায়, তার কারণ কি হাড়টা নরম। যদি এটা নরম না শক্ত হতো তাহলে কি আমরা যখন নাক চুলকাই তখন এরকম করতে পারতাম? কি একটা অসুবিধা, যদি হাড় দিয়ে তৈরি হতো নাককে এরকম করতে পারতে না। তাহলে আল্লাহ কত নিখুঁত করে তৈরি করেছে, তাই না? আচ্ছা, এটাতে বলছে এটা ঝিল্লি দ্বারা তৈরি। কি দ্বারা? ঝিল্লি দ্বারা। এবং এখানে প্রচুর পরিমাণে ব্লাড সাপ্লাই থাকে। এই জন্য নাকে আঘাত লাগলে কি বলতো, নাকের বদলা ফাটাই দিব। নাকের বদলা ফাটাইলে কি হয়? নাক থেকে রক্ত ক্ষরণ হয়। অ্যাকচুয়ালি বেসিক্যালি কিন্তু তোমার নাকের হাড় ভাঙে না, এই তরুণাস্থিতে আঘাত লাগে। তরুণাস্থিতে আঘাত লাগার ফলে সেখান থেকে ব্লিডিংটা হয়, ঠিক আছে? কেউ কাউকে নাকে ঘুষি পায়, নাকে বদলা ফাটাই দেয় না, তখন সেখান থেকে ব্লিডিং হয়। আর এই সেপ্টামটা কি করে? সেপ্টামটা দুটো ভাগে ভাগ করে দেয়, একটা ডান নেজাল ক্যাভিটি, একটা বাম নেজাল ক্যাভিটি, এটাই বলছে। এবং ভিতরের দিকে গিয়ে কিন্তু নাক একই। আচ্ছা, হ্যাঁ, ফ্যারিংস, ইহা নাসিকা গহ্বরে এবং শ্বাসনালীর ঊর্ধ্বভাগের মধ্যে অবস্থিত। ইহা পেশি দিয়ে তৈরি একটি পথ। এই একই পথের মধ্য দিয়ে বাতাস শ্বাসতন্ত্রে এবং খাদ্য পরিপাকতন্ত্রে প্রবেশ করে। এই যে নাকের পেছনের যে অংশটা, নাক দিয়ে পানি ঢুকলে সে পানি কোথায় চলে যায়? পেটে চলে যায়। পেটে চলে যায় না আমাদের? তো এই যে নাকের পেছনের যে অংশটা, যে পথটা, এই পথটাকে বলা হচ্ছে কি ফ্যারিংস। এটা দিয়ে শুধুমাত্র যে শ্বাস যা তা না, এটা দিয়ে খাবারও পেটের মধ্যে চলে যায়। ল্যারিংস, ফ্যারিংস ট্রাকিয়ার মাঝখানে ল্যারিংস অবস্থিত। আপনি গলার সম্মুখ ভাগে ল্যারিংসের প্রলম্বিত স্থানে অনুভব করতে পারবেন। শ্বাসনালীর ওপরে একটি ঢাকনা বা জিহ্বা বা ইপিগ্লোটাইস আছে। খাবার গেলার সময় এই ঢাকনা বন্ধ হয়ে যায় যাতে খাবার শ্বাসনালীতে প্রবেশ করতে না পারে। ওইখানকার ঢাকনা আছে, যখন আমরা খাবার খাই তখন এই ঢাকনাটা চট করে বন্ধ হয়ে যায়, যেন খাবারটা শ্বাসনালীর মধ্যে প্রবেশ না করে। মাঝে মধ্যে দুই একটা খাবার শ্বাসনালীর মধ্যে কি বিষম চলে আসে। আমরা যদি কথা বলতে বলতে খাই বা খাওয়াতে অমনোযোগী হই তখনই কিন্তু বিষম লাগে। বিষম লাগাতে বোঝো, তাই না? দেখা যাচ্ছে যে খাবারের কিছু কিছু অংশ, দুই একটা কোনা শ্বাসনালীতে চলে গেছে, ওই ঢাকনাটা ঠিক মতো বন্ধ হইতে পারেনি, তখনই আমাদের বিষম লেগে যায়। এক, আবার একটা জিনিস খেয়াল করে দেখবে যে বাচ্চাদের জোর করে খাওয়ানো উচিত না। বাচ্চাদের জোর করে খাওয়াইতে গেলে খাবার শ্বাসনালীর মধ্যে চলে যায়, তখন কিন্তু বাচ্চা খাবার আটকে মারা যেতে পারে, ঠিক আছে? ট্রাকিয়া, ট্রাকিয়া হচ্ছে একটি বায়ুনালী বা টিউব। ইহা শ্বাস যন্ত্র থেকে বুকের মাঝামাঝি পর্যন্ত প্রসারিত দুইটি প্রধান বায়ুনালীতে বা প্রিন্সিপাল ব্রঙ্কাসে বিভক্ত হয়েছে। বাতাস এই নলের মাধ্যমে ফুসফুসে প্রবেশ করে। আচ্ছা, প্রিন্সিপাল ব্রঙ্কাস, প্রতিটি ফুসফুসে একটি বায়ুনালী প্রবেশ করেছে। ডান প্রধান বায়ুনালী বাম প্রধান বায়ুনালী অপেক্ষা অনেকটা প্রশস্ত। কেন অনেকটা প্রশস্ত? তার কারণ হচ্ছে একপাশে হাড় থাকে, সেজন্য ওটা সরু হয় এবং সোজাসুজি ফুসফুসে গিয়ে প্রবেশ করেছে, যে কারণে বাহিরে কোনো পদার্থ ডান ফুসফুসে সহজ প্রবেশ করার সম্ভাবনা বেশি থাকে। এবং বায়ুনালী ফুসফুসের মধ্য দিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র শাখা প্রশাখা বা ব্রঙ্কিওলেসে বিভক্ত হয়েছে। ফুসফুস বা লাং, বুকের ভেতরে দুই পাশে দুইটি ফুসফুস অবস্থিত। ডান ফুসফুসের 3টি লোব এবং বাম ফুসফুসের 2টি লোব আছে। ফুসফুসে অসংখ্য বায়ুকোষ বা অ্যালভিওলি গঠিত। লোব মানে অঞ্চল। এগুলো ক্ষুদ্র ক্ষুদ্র প্রকোষ্ঠ বিশেষ এবং অনেকটা লেবুর মতো। শ্বাস গ্রহণের সময় এগুলো ফুলে যায় এবং বাতাস ত্যাগ করার সময় এগুলো চুপসে যায়। এর চতুর্দিকে অসংখ্য কৌশিক নালিকা থাকে। এই নালিকাগুলো স্তরের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়ে এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। প্লুরা, ইহা উভয় ফুসফুসে আবৃত করে রাখে। ইহা দুই স্তর বিভক্ত। ভেতরের স্তর ফুসফুসে আবৃত করে রাখে এবং বাইরের স্তর বক্ষের ভেতরের দেওয়ালকে ঘিরে রাখে। ফলে এই দুই স্তরের মাঝখানে ফাঁকা জায়গার সৃষ্টি হয়, একে প্লুরাল ক্যাভিটি বলে। বিভিন্ন অসুখে এই জায়গা পদার্থ বা ফ্লুইড, রক্ত বা পুজ জমতে পারে। এর ফলে শ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা হয় এবং বুকে ব্যথা অনুভূত হয়। ডায়াফ্রাম, এটি একটি মাংসপেশী পর্দা যা বক্ষ এবং উদর থেকে পৃথক করে। উদর মানে কি? পেট, মানে বুক আর পেটকে পৃথক করে রাখে। ডায়াফ্রাম ফুসফুসের ঠিক নিচে অবস্থিত এবং এই পর্দাটি শ্বাস প্রশ্বাস প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। তাহলে আজকে আমরা দুইটা চ্যাপ্টার পড়লাম, চ্যাপ্টার 15 এবং চ্যাপ্টার 16। চ্যাপ্টার 15তে পড়লাম আমরা লসিকা নালী, লসিকা গ্রন্থি, প্লীহা, এবং চ্যাপ্টার 16তে বক্ষের গঠন, শ্বাসতন্ত্রের বিভিন্ন অংশ। আগামী দিন এই দুটো চ্যাপ্টার পড়ে আসবে। ধন্যবাদ সবাইকে।